নমস্কার। ভালোবাসার এই মরশুমে আপনারা শুনছেন কল্পনা বিলাসীর বিশেষ নিবেদন প্রি ওয়েডিং অডিও ওয়েব সিরিজ আমাদের কথা। আজ তার তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা শুনেছি গল্পের নায়ক কিশোর সোমনাথের মনে গহীনে এক অদ্ভুত অনুভূতির জায়গা তৈরি করে শিল্পা। এর মধ্যে মাধ্যমিকের পরীক্ষার ফল প্রকাশ হয়। সোমনাথের অন্য সব বন্ধুরা লেটার মার্কস পেলেও সোমনাথ আটকে যায় 50-এর ঘরে। এই নম্বরের ওপর ভিত্তি করে হেড স্যার কিছুতেই রাজি হচ্ছিলেন না ওকে পিওর সায়েন্স দিতে। অবশেষে সোমনাথের বাবার অনেক অনুরোধে হেড স্যার পারমিশন দেন। এরপর সোমনাথ ওরফে রাহুল জোর কদমে সায়েন্সের পড়াশোনা শুরু করে। 11-এর ফাইনাল পরীক্ষার আগে বায়োলজি প্র্যাকটিক্যাল খাতার ছবি আঁকার সময় রাহুলের সাথে দেখা হয় শিল্পার। রাহুল অনুরোধ করায় শিল্পা রাহুলের কিছু ছবি এঁকে দেয়। এভাবেই শুরু হয় দুজনের মধ্যে বন্ধুত্ব। সেদিন স্কুল শেষে রাহুল শিল্পার সঙ্গে পাশাপাশি হেঁটে যায় বেশ কিছুক্ষণ। একদিন টিউশনে যাওয়ার সময় রাহুল দেখতে পায় শিল্পার সাইকেলের চেন পড়ে গেছে। রাহুল শিল্পাকে সাহায্য করে। দুজনের মধ্যে না বলা কথার বিনিময় হয়। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এগোতে থাকে ওদের রূপকথা। 26শে অক্টোবর শিল্পার জন্মদিনে কি করবে রাহুল? জানতে হলে শুনতে থাকুন সোমনাথ ও শিল্পার প্রেম কাহিনী আমাদের কথার তৃতীয় পর্ব। 2016 সালের পুজোটা যে কিভাবে কেটে গেল তা বুঝতে পারলাম না। একদিকে মনে ভয়, পুজো শেষ হলে টেস্ট পরীক্ষা, আর তার ওপর আমার মন ভয়ানক দোটানায় পড়ে গেছে যে শিল্পাকে আমার অনুভূতি সম্পর্কে কিছু বলবো কিনা। কোনো কিছু করার পর তার ফল যদি আমার ওপরে এসে পড়ে তাহলে হয়তো আমার সেরকম কষ্ট হতো না, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। আমি শিল্পার মামা মামির ব্যাপারে খুব ভালো করে জানি, ভীষণই স্ট্রিক্ট ওরা। সেদিন রাতের ঘটনাটা আমার মাথায় এসে বারবার খোঁচা দিতে শুরু করলো। যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায় তাহলে তো পুরো ঝড় এসে পড়বে শিল্পার মাথার ওপরে। কি জানি এবার যদি ওকে বাড়ি থেকে বের করে দেয়। অভিভাবকরা ছেলে মেয়েদের শাসন করবে এটা স্বাভাবিক। তাছাড়া শিল্পার মামার 2 ছেলে, তারা যদি জানতে পেরে আমাকেও ছেড়ে কথা না বলে। রোজ হাজারটা চিন্তা নিয়ে ঘুমোতে যায় আমি, আর তার সঙ্গে চলে পড়াশোনা। আমাদের জীবনে যখন আবেগের সঙ্গে বাস্তবতার একটা ভয়ানক যুদ্ধ লাগে, সবশেষে কঠিন বাস্তবতাকে হারিয়ে জয় হয় যুক্তিহীন আবেগের। 25শে অক্টোবর রাতে আমি সেটা ভালোভাবে অনুধাবন করেছিলাম। সেদিন রাত পর্যন্ত মনের মধ্যে যে কিরকম যুদ্ধ চলেছে তা বলতে গেলে একটা আস্ত উপন্যাস হয়ে যায়। তাই শেষ হবার বলছি না, বলছি শুধু যুদ্ধ শেষের উপাখ্যান। সন্ধেবেলা স্মৃতিকে ফোন করলাম। হ্যালো। হ্যাঁ বল। শোন না, বলছি যে কাল তো শিল্পার জন্মদিন, তো তুই কি একটু ওকে থানা করাতে জেরক্সের দোকানের সামনে আনতে পারবি? ব্যাপার কি রে রাহুল, তুই তো দেখছি ওর প্রেমে পুরো ফিদা। বলবো নাকি ওকে? না রে, সেরকম কিছু না, প্লিজ তুই ওকে নিয়ে আসিস। কেন, প্রপোজ করবি নাকি? তোর কি যে বলিস না তুই, তুই আনিস না। আচ্ছা, বন্ধুর জন্য এটুকু করাই যায়। ঠিক আছে, দাঁড়া আমি দেখছি। হ্যাঁ, আমাকে জানাস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মেসেজ করে দেব। ফোনটা রেখে দিয়ে এক মনে জানালা দিয়ে তাকালাম। একটা মিঠেল বাতাস গায়ে এসে এলিয়ে পড়ল। আমি চোখ বন্ধ করলাম। একটা গোলগাল মিষ্টি মুখ মনের ক্যানভাসে ফুটে উঠল। মনে পড়ল বায়োলজি পরীক্ষার 2 দিন আগের সেই দৃশ্য। একটা মেয়ে মন দিয়ে বেঞ্চের দিকে ঝুঁকে আঁকছে। তার বেনি দুখান ঘাড়ের দুপাশ দিয়ে খেলা করছে। একবার চশমার ফাঁক দিয়ে বইয়ের দিকে তাকাচ্ছে সে,
তারপর খাতার দিকে তাকিয়ে এক মনে আঁকছে। আমার হার্টবিট তখন প্রায় 100 ছুঁই ছুঁই। একটা অদ্ভুত স্নিগ্ধতা এসে ঘিরে ধরেছে আমার সারা শরীরে। বুঝতে পারছি তারা আমায় গ্রাস করবে খুব তাড়াতাড়ি, আর সারা জীবনেও ছাড়বে না। আমার মুখে মৃদু হাসি ফুটে উঠেছে। যে মেয়েকে আমি 3 দিন না দেখতে পেয়ে অস্থির হয়ে উঠি, তাকে সারা জীবন না দেখতে পেলে আমি বাঁচব কি করে? আমি যদি ওকে আমার মনের কথা না বলি তাহলে ও বুঝবে কি করে? আচ্ছা, ওর যদি অন্য কোনো ছেলের সঙ্গে... না না, আমি আর ভাবতে পারলাম না। তাড়াতাড়ি ফোনটা হাতে নিলাম। মেসেজ করব না, যদি... দূর, ভালো লাগছে না। নিজেকে গালাগাল দিলাম অনেকক্ষণ। কোনো সিদ্ধান্ত আমি কেন নিতে পারছি না জানি না, আমি কিচ্ছু জানি না। একটা বালিশ নিয়ে তাতে মুখ চাপা দিয়ে শুয়ে পড়লাম। রাত বাড়ছে। আবার শিল্পার মুখটা মনে পড়ল। আহা, পৃথিবীর সমস্ত স্নিগ্ধতা ওর কাছে হেরে যায়। বসন্তকালে পুরুলিয়ার পলাশক বা দার্জিলিংয়ের মনোরম পাহাড় বা শীতকালের সর্ষে ক্ষেত, সব কিছু হার মেনে যায় ওর চোখের কাছে। মাঝে মধ্যে আমার মনে হয় ওর চোখে না একটা ব্রহ্মাণ্ড লুকিয়ে আছে, আর আমি মুহূর্তে হয়ে যেতে চাই কলম্বাস। আমি ওর চোখের মধ্যে লুকিয়ে থাকা গভীরতাকে মাপতে চাই না, বরং হারিয়ে যেতে চাই ওই গভীর কালো তারায়। ওর কালো চুল কাঁসায়ের তীরে হঠাৎ নামা সন্ধ্যের থেকেও বেশি নিবিড়, বেশি গভীর, আর বেশি সুগন্ধি। আমি সারাটা জীবন ওই কালো কেশের সমুদ্রে ডুবন্ত জাহাজ হতে চাই। না, এই সুযোগ ছাড়া যাবে না। ওকে বলতেই হবে ওর প্রতি আমার অনুভূতির কথা। চোখটা বুজে এসেছিল। হঠাৎ চোখ খুলতে বুঝলাম রাত বেড়েছে। পাশে পড়ে থাকা ছোট্ট কিপ্যাড ফোনটা তুললাম। স্মৃতির মেসেজ এসেছে। লিখেছে ও ব্যবস্থা করে ফেলেছে। কাল সকালে ওদের প্রদীপবাবু টিউশন, আর আমার গোপবাবুর। ওদের টিউশন শেষ হলে ও আমায় মেসেজ করলেই আমি যেন বেরিয়ে পড়ি। আমি ওকে লিখে ফোন বন্ধ করলাম। রাত 11:45। আমি ওর মামির ফোন নাম্বার জোগাড় করেছি স্মৃতির থেকে। সেটা খুলে বেশ কিছুক্ষণ ভাবলাম। সেদিন রাত থেকে বায়োলজি এক্সাম বা রাস্তায় দাঁড়িয়ে ওর সাইকেলের চেন তুলে দেওয়া সব মনে পড়ল এক লহমায়। আর ভাবতে পারলাম না। হার্টবিট বেড়ে গেল। আমার হাত আমার অবাধ্য হয়ে নিজে থেকে মেসেজ টাইপ করতে শুরু করলো। শুভ জন্মদিন, ভালো থাকিস, ইতি অদ্রিজা। টাইপ করে কিছুক্ষণ ভাবলাম। অদ্রিজা নামটা কাল্পনিক সেটা বলাই বাহুল্য। ওর মামি মেসেজটা দেখে যেন সন্দেহ না করে তার জন্য আমি একটা মেয়ের নাম দিয়ে ওকে উইশ করেছি। তাতে অন্তত কিছুটা সেফ সাইডে থাকা যায়। আমার হাত পা কাঁপছে। এই মেসেজটা যে আমার করা সেটা যদি সবাই জেনে যায় তাহলে আমি কি করব তা জানি না। কাঁটায় কাঁটায় রাত 12টা। আমার হাত আবার আমার নিয়ন্ত্রণের বাইরে গেছে। আমি চোখ বুঝলাম। হাত গিয়ে পড়েছে সেন্ড অপশনে। আমি এখনো চাপ দিইনি। মনে হলো হাতটা খুলে আমার হাতে চলে আসবে। আমি চাপ নিতে আর পারলাম না, বরং চাপ দিলাম। আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অথচ সবচেয়ে সুন্দর মুহূর্তটা তৈরি হলো। মেসেজটা চলে গেল। সেসব কিপ্যাড ফোনের যুগে মেসেজ আনসেন্ড করা যেত না। যদি সেটা করা যেত তাহলে আমি কি করতাম জানি না। 12টা 1, 2, 3। দেখতে দেখতে আধ ঘন্টা কেটে গেল। এক একটা মিনিট যেন এক একটা যুগ বলে মনে হলো। বারবার সময় দেখতে থাকলাম। অপেক্ষায় ছিলাম ওর কাছে ফোনটা থাকলে হয়তো রিপ্লাই পাবো, কিন্তু পেলাম না। সেদিন আমার আর ঘুম হলো না। রাত বেড়ে চলল, আর সেই সঙ্গে বেড়ে চলল আমার দুশ্চিন্তা। যদি ধরা পড়ি তাহলে কি হবে? যদি ও আমাকে সবার সামনে চট্টর মারে তাহলে কি হবে? পরদিন সকালে আমি কিভাবে কি করব সেটাও ভাবতে থাকলাম।
আমি কি আমার মনের কথা জানিয়ে দেব? চিঠি লিখব নাকি মুখে বলবো? মুখে বোধহয় কথা বেরোবে না, আবার চিঠিও লিখতে পারি না। ভালোভাবে গুছিয়ে মনের কথা কিভাবে বলতে হয় কেউ তো আমাকে তা শেখায়নি। সে রাতে আমি আর ঘুমোতে পারলাম না। বিভিন্ন চিন্তা মাথায় আসছিল। কি যে হবে, আমি আদৌ ঠিক করছি তো? এসব যদি কেউ জেনে ফেলে তাহলে ওকে আবার কথা শুনতে হবে না তো? ভয়ে আমার বুকটা শুকিয়ে আসছিল। আমি এক দৌড়ে ওপরের ঠাকুর ঘরে চলে গেলাম। আমার খুব ভয় লাগলে বা চিন্তা হলে আমি ঠাকুর ঘরে চলে যাই, আর তারপরে এক মনে ঠাকুরের কাছে প্রার্থনা করি। অক্টোবরের শেষের দিকে আমাদের ওখানে বেশ শীত পড়তে শুরু করে। ঠান্ডায় কাঁপছিলাম, তবুও এক মনে প্রার্থনা করছিলাম যেন এই ব্যাপারে কোনো কিছু জানাজানি না হয়, আর ব্যাপারটার জন্য ওকে যেন কিছু শুনতে না হয়। দেখুন, নিজেকে নিয়ে চিন্তা আমার কোনোদিনই ছিল না, কিন্তু ওর কিছু হলে আমি নিজেকে ক্ষমা করব কি করে? মন দিয়ে কিছু প্রার্থনা করলে ভগবান সাধারণত আমার কথা শোনেন। আমার সেই ছোট্ট বয়সের জীবনে বহুবার ভয়ে বা চিন্তায় আমি রাত্রির বেলা ঠাকুর ঘরে এসে প্রার্থনা করেছি এবং ভগবান আমার প্রার্থনা শুনেছেন। কিন্তু এইবারে ব্যাপারটা আলাদা। ভগবানের ওপর বিশ্বাস রাখতে মন চায়, তবুও একটা অজানা ভয় এসে শীতের সঙ্গেই জাঁকিয়ে ধরে আমাকে। চোখটা লেগে এসেছিল। ভোর হতে ঠান্ডা বাড়তে শুরু করলো। আর বসে থাকতে পারলাম না, উঠে পড়লাম। কিছুক্ষণের মধ্যে রেডি হলাম। মনে মনে ভাবলাম স্যারকে বলে আজ একটু তাড়াতাড়ি বেরোতে হবে। সকাল হতেই বেরিয়ে গেলাম স্যারের টিউশনের উদ্দেশ্যে। টিউশনে সেদিন আমার মন বসল না। ক্যালকুলাসের অঙ্ক কলমবাস হয়ে আমার খাতার পৃষ্ঠার বাইরে বেরিয়ে এক মনে শিলুকে খুঁজতে চাইল। আমার পেন চলছে না। এক একটা অঙ্ককে আমি শিলুর চোখ মুখ হিসেবে দেখছি মনে হলো। খুব কষ্ট করে 5-6টা অঙ্ক করতে পারলাম। লালু আর ফাল্গুনি আমার পাশে বসেছিল। হঠাৎ লালু বলল, কি রে রাহুল, আজ তোর হলো কি? হ্যাঁ, কি হলো মানে? মানে কিছু তো হয়নি। হাওয়া তো ভালো দেখছি না ভাই। তখন থেকে খাতায় শুধু পেন ঘুষে যাচ্ছিস, একটা অঙ্ক করতে এত সময় নিচ্ছিস। এমনটা তো হওয়ার নয় বস। না ভাই, সেরকম কিছু তো না। আরে না না, বলতে হবে না ভাই, বুঝতে পেরেছি। কিছুদিন ধরেই তোর কিছু পরিবর্তন লক্ষ্য করছি আমি। আমার চোখ বলছে তোর কোনো রোগ টোগই হয়েছে কিন্তু। ধুর, আমার আবার কি রোগ হবে? কিচ্ছু হয়নি ভাই, আমি ঠিক আছি। হ্যাঁ, হয়েছে হয়েছে। তোর যে রোগটা হয়েছে তাকে বৈজ্ঞানিক ভাষায় বলে ডোপামিনোকেফালাইটিস। আর পাতি বাংলায় একে বলে লাভেরিয়া বস, লাভেরিয়া। জোর একটা টান দিয়ে নাম দুটো উচ্চারণ করেছে ফাল্গুনি আর লালু। ওরা হাসছে। আমিও এই চিন্তার মধ্যে না হেসে থাকতে পারলাম না। ডোপামিনের সঙ্গে এনকেফালাইটিস জুড়ে দিয়ে আলাদাই খিচুড়ি নাম তৈরি করেছে বটে। কিছুদিন ধরে আমি একটু চুপচাপ থাকি, কিন্তু বুঝলাম সেটা লালুদের চোখ এড়িয়ে যায়নি। ওর কথার উত্তরে একটু হেসে, ধুর কি যে বলিস ভাই, বলে আমি ফোন খুললাম। 9টা বাজছে। কয়েক মিনিট পরেই স্মৃতিকণার মেসেজ ঢুকলো, আমরা বেরোচ্ছি, তুইও বেরো। আমি স্যারকে কোনো মতে একটু ভুজুং ভাজুং দিলাম। স্যার, আমি আর চলে যাচ্ছি। আমার শরীরটা না একটু খারাপ করছে। গোপবাবু তেমন কিছু বললেন না। কোনো রকম কিছু না বলে আমাকে যেতে দিলেন। আমি আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। পাখির মতো স্পিডে বেরিয়ে এসে সাইকেলে চাপলাম। দুরু দুরু বুকে বিজনেস কমপ্লেক্সের এমসি জেরক্সের সামনে এসে দাঁড়ালাম। উত্তেজনা এবং ভয়ের মিলিত একটা অনুভূতি আমাকে কিচ্ছু করতেই দিচ্ছে না। না পারছি দাঁড়াতে, না পারছি বসতে, আর না পারছি কিছু ভাবতে। কেমন যেন যন্ত্র হয়ে গেছি। হৃৎপিণ্ডের আওয়াজ বুক ছাড়িয়ে আমার চোখ মুখ দখল করেছে। শরীরটা কেমন যেন কাঁপছে। কি করব? আমি কি বলে দেব আমার মনের কথা? বলে দেব কি?
এই এত ধুকপুকানি, এত আয়োজন সব তোর জন্য শিলু। শিল্পাকে আমি এখন শিলু বলে ডাকি। ওটা ও ডাক নাম, সাধারণত বন্ধুরা ওকে ওই নামেই ডাকে। আমি এতদিন ওকে মনে মনে ওই নামে ডাকতে একটু লজ্জা পেতাম, কিন্তু এখন কেন জানি না ওই লজ্জার অনুভূতিটাই আমাকে ভীষণ আনন্দ দেয়। ওই দুটো অক্ষরে যেন কত আনন্দ মিশে আছে। সাইকেলটা স্ট্যান্ড করে আমি দোকানে উঠলাম। স্মৃতি জেরক্স করছে কিছু একটা, সেই ছুতোতেই ওকে এখানে এনেছে। শিলু দোকানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, আমাকে দেখতে পায়নি। স্মৃতিও দোকানের ভেতরের দিকে তাকিয়েছিল, কিন্তু ও বুঝতে পেরে একবার বাইরে তাকিয়েছে। আমি দোকানে ঢুকলাম। প্রচণ্ড ভয় লাগছে আমার। চারিদিকে একবার তাকিয়ে নিলাম। চেনা পরিচিত কেউ থাকলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর শিলুর দাদারা বা মামা যদি এখানে থাকে। একবার ভাবলাম দোকান থেকে বেরিয়ে যাই, তারপর আবার ভাবলাম এই সুযোগের জন্য এত আয়োজন আর আমি ভয় পেয়ে চলে যাব। দোকানে আর সেরকম কেউ নেই, অন্তত আমাদের চেনা কেউ নেই। আমি আরেকবার একটু পিছিয়ে গিয়ে রাস্তার দিকে তাকালাম। আশেপাশের দোকানে কেউ থাকলেও তো কেস খেয়ে যাব। মুহূর্তের মধ্যে আমার আবার মনে হলো, যদি এই ঘটনা জানাজানি হয় তাহলে কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হবে। একবার চোখ বন্ধ করলাম। আমার খুব কাছে শিলু দাঁড়িয়ে। ওর চুলের গন্ধ আমার নাকে এসে লাগছে। পাগল পাগল লাগলো আমার। মনে হলো আমি যেন অজ্ঞানী হয়ে যাব। প্রায় বিভোর হয়ে গিয়েছিলাম আমি। হঠাৎ একটা কথা ভেসে আসলো। ওমা রাহুল, তুই এখানে? স্মৃতির কণ্ঠ। বুঝলাম আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছি অথচ কোনো কথা বলছি না দেখে পরিস্থিতি সামাল দিতে ও আমাকে কথা বলেছে। আমি চোখ খুললাম। শিলু আমার দিকে তাকিয়েছে। আমি ঠিক ওর পাশে দাঁড়িয়ে, আর দোকানের একদম ভেতরে স্মৃতি। আমি কি করব আর কি বলবো বুঝতে পারলাম না। ঠিক তারপর বুঝলাম কিছুই আর আমার নিয়ন্ত্রণে নেই। আমার ভেতর যেন কেউ একটা ভর করেছে। আমার বুক ফেটে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। দোকানে আর কে আছে না আছে বা রাস্তায় কেউ আমাদের দেখছে কিনা সেসব কিচ্ছু আর আমার মাথায় এলো না। চারপাশের পৃথিবী হঠাৎ যেন মিলিয়ে গেল। ঠিক দক্ষিণ ভারতের প্রেমের সিনেমার মতো কেউ যেন ব্যাকগ্রাউন্ডে সুন্দর গিটারের টিউন বাজাচ্ছে। মনে হলো এক রাশ হাওয়া এসে উড়িয়ে দিল শিলুর চুল। আমার মুখে হাসি আর বুকে কম্পন, অদ্ভুত সংমিশ্রণ। আমার শরীরটা ভীষণ হালকা লাগছে। মনে হচ্ছে যেন হাওয়ায় উড়ছি। কি সব যেন আকাশ কুসুম ভাবছিলাম। একটু মৃদু হেসে ভাবনা থামালাম। আসার সময় একটা ডেয়ারি মিল্ক কিনে এনেছি জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য। সেটা ডান হাতে ধরেছিলাম। আমি বোকার মতো দাঁত বের করে শিলুর দিকে ডান হাত বাড়িয়ে দিলাম। শুভ জন্মদিন। আমার মুখ দিয়ে আওয়াজ সেরকম প্রায় বেরোচ্ছেই না। আমি প্রায় তোতলার মতো কথা বলছি। আমার হাত বাড়ানো দেখে শিলুও হাত বাড়ালো। হ্যান্ডশেক করার সময় আমার ডান হাতে ধরে থাকা ক্যাডবেরির প্যাকেটটা ওর হাতে দিয়েছি। ও সেটা নিয়ে প্রায় লুকিয়ে ব্যাগে ভরে নিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমি মেসেজ পেয়েছি। ব্যাস, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার হাত পা কাঁপছে। দক্ষিণের সিনেমার সিনের ছন্দপতন হয়ে এবার হঠাৎ একটা ভয় এসে আমাকে ঘিরে ধরল। এই বুঝি একটা চর এসে আমার গালে পড়বে। না, আমি আর ভাবতে পারলাম না। ও কি তবে জেনে গেছে যে অদ্রিজা আসলে আমি? ভগবান, এবার কি হবে? আমি আর কিছু বলতে পারলাম না। আমার মনে হলো আবারও আমার হাড়টা খুলে বেরিয়ে আসবে। আমার পা এবার নিজে থেকেই চলতে শুরু করলো। আমি কোনো উত্তর না দিয়ে ছুটতে দোকান থেকে নেমে সাইকেলে উঠে পড়লাম। তারপর আর কি, পেছনে ফিরে তাকাইনি। ঝড়ের গতিতে সাইকেল চলেছিল সেদিন আমার। ক্রিকেট খেলে কাঁসাইয়ের তীরে বসে আছি।
বিকেল নামবে। এই সময়টা আমার কাঁসাইয়ের তীরে বসে থাকতে ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যেই এসে বসি। আগে বন্ধুরা আসতো, এখন আর হয় না। এই সময়টা লালু আর জয়কে দোকানে গিয়ে বসতে হয় মাঝে মধ্যে ওদের বাবাদেরকে সাহায্য করার জন্য। মইনা খুব একটা খেলতো না, আরও টিউশনও থাকতো শিলুর মামার কাছে। বাকিরাও যে যার মতো ব্যস্ত থাকতো, তাই আমি একা একাই এসে বসতাম। এক মনে আমার ডান হাতের দিকে তাকিয়ে আছি। আজ হেভি ব্যাট চালিয়েছি, বল আসছিল আর আমি এক মনে বাউন্ডারি হাঁকাচ্ছিলাম। আচ্ছা, শিলুর ছোঁয়া পেয়ে জ্যাংকুলি কি ম্যাংকুলির মতো ম্যাজিক ট্যাজিক হয়ে গেল নাকি? অদ্ভুত সুন্দর একটা অনুভূতি হচ্ছে হাতের দিকে তাকিয়ে। জীবনের প্রথম স্পর্শের আবেশ এখনো লেগে আছে আঙুলগুলোতে। সে আবেশ কোটিবার হাত ধুলেও যাবে না আমার হাত থেকে। চোখ বুঝলাম, একটা নরম স্পর্শ। উফ, কয়েক মিলি সেকেন্ডের সেই স্পর্শের অভিজ্ঞতা এখনো আমার কাছে প্রথম দিনের মতোই টাটকা। একটা স্নিগ্ধতা এসে আবেশিত করেছে আমার সারা শরীর। হালকা লাগছে, মনে হচ্ছে এক্ষুনি আকাশে উড়ে যাব। সেই গোধূলি বেলায় আমার প্রথম মনে হয়েছিল আমি এই স্পর্শের রেশ নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। 16 বছরের সদ্য কিশোর আমি রোমাঞ্চিত হয়েছিলাম ভীষণ। আর সেই রোমাঞ্চ আজ যুবক আমিরও কাটেনি, খুব সম্ভবত বৃদ্ধ আমিরও কাটবে না। সকালের সেই ঘটনার পর আমি খুব জোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছিলাম। স্মৃতির ওপরে মনে মনে রাগ হচ্ছিল, আবার আনন্দও হয়েছিল। নিশ্চয় ওর কাছ থেকে শিলু জেনেছিল যে অদ্রিজার নাম করে পাঠানো মেসেজটা আদতে আমার। শিলু বোধহয় আমার অনুভূতি সম্পর্কে জেনে গেছে। উফ, কি যে আনন্দ হচ্ছে আমার। কিন্তু ও যদি আমাকে না মেনে নেয় তাহলে কি হবে জানি না সত্যি। তবে ওর সঙ্গে আমার কিছু না হলে আমি আর কোনো মেয়ের দিকে ফিরেও তাকাবো না, সেটা সেদিন নদীর তীরে বসেই স্থির করে নিয়েছিলাম। আর একটা জিনিসও সেদিন ঠিক করে নিয়েছিলাম, এতটা দূর যখন আমি এগিয়ে গিয়েছি তখন আমি আর থামবো না। তারপর যা হবে দেখা যাবে। আজ হয়তো আমি লজ্জা হোক বা ভয়ে ওকে কিছু না বলেই চলে এসেছি, কিন্তু একদিন আমি ওকে জানাবো যে আমি ওকে পছন্দ করে ফেলেছি। কিন্তু সাথে সাথে এটাও ভাবলাম যে এখনই ওকে কিছু আর বলবো না। আগে আমরা ভালো বন্ধু হব, তারপর একদিন ঠিক সময় বুঝে বলে দেব আমার মনের কথা। এখন ওর পাশে আমাকে থাকতে হবে। সন্ধে নামছিল, আমি উঠে গেলাম। আকাশের দিকে একবার তাকালাম। তারার দল আজ আমায় দেখে হাসছে। ওরাও আজ খুব আনন্দ পেয়েছে। স্কুল থেকে ফিরছিলাম। সেদিন স্কুলের পর আর টিউশন নেই। স্মৃতি আমার সঙ্গ নিয়েছে। কিছুটা যাওয়ার পর আমি বললাম, কিরে হঠাৎ আমার সঙ্গে এলি, ব্যাপার কি? তোর সঙ্গে আমার কথা আছে রাহুল। হ্যাঁ বল। তুই শিল্পাকে ভালোবাসিস, সেটা বলে দিচ্ছিস না কেন? কে বললো ভালোবাসি? শোন, আমাকে বোকা ভাবিস না। হ্যাঁ, তুই সেদিন কেন ওকে বলেছিলিস যে আমি ওকে রাতে মেসেজ করেছি? আরে ও আমাকে টিউশনে বললো যে অদ্রিজা বলে কাউকে চেনে কিনা। আমি জিজ্ঞাসা করলাম কেন, তো বলল যে ওকে একজন রাতে বার্থডে উইশ করেছে ওই নামে। নম্বরটা আমি দেখে বললাম যে ওটা তোর নম্বর, যদিও আমি আগে থেকেই জানতাম, কেননা নাম্বারটা আমিই তোকে দিয়েছিলাম। তুই খুব খারাপ করেছিলিস সেদিন ভাই। তুই জানিস সেদিন দোকানে আমার হার্ট বুক ফেটে বেরিয়ে আসছিল। বাবা, এত ভালোবাসা! জাগে, আমি বলে তোর ভালোই হয়েছিল। আমাকে সেদিনের জন্য কবে খাওয়াবি বলতো? দূর, খাওয়াবো না, যা। তোদের বিয়েতে খাবো তাহলে। আমার বুকটা কেমন যেন করে উঠল। স্মৃতি কি বলল এটা? আমাদের বিয়ে? একটা অজানা অনুভূতি এসে দোলা দিল আমার বুকে। ধুর, কি সব বলছিস? ঠিকই বলছি। আচ্ছা, ও কারোর সঙ্গে প্রেম টেম করে না? কেন? করলে কি করবি? কি আর করব ভাই, বুঝবো আমার ফাটা কপাল।
শোন, অত শত ভেবে লাভ নেই, তুই আগে তো ওকে বল, তারপর দেখা যাবে। এই তুই ছাড়া আর কেউ জানে না তো এসব? দেবিকা, অর্পিতা, ওরা? আরে না, কাউকে বলিনি, তবে মৈনাক, লালু ওরা বুঝে গেছে বোধহয়। হ্যাঁ, ওদের সঙ্গে আর সেরকম ঘোরা হয় না ভাই, ওরা আমার ওপর বহুত রেগে আছে। জাগে, তোকে একটা খবর দেওয়ার জন্য আজ আরও দেখা করলাম। শিল্পা ভাই ফোটাতে বাড়ি যায়, ওর ভাইকে ফোনটা দিয়ে আবার এখানে মামার ছেলেদের ফটো দেওয়ার জন্য ফিরে আসে। ভাই? হ্যাঁ, ওর ভাই আছে। ওর মা ওর ভাই হওয়ার 1 মাসের মধ্যে মারা যায়, তারপর ও চলে আসে এখানে। আর ওর ভাই থাকে ওর কাকু কাকিমার কাছে, আর ওর বাবা থাকে কলকাতায়। হ্যাঁ, ওর মায়ের ব্যাপারটা জানি, দেবিকা বলেছিল, কিন্তু ভাইয়ের ব্যাপারটা জানতাম না। তো কবে যাবে ফোঁটা দিতে? কালী পুজোর পরের দিন যাবে বলছিল। এটা কিন্তু তোর জন্য ভালো সুযোগ, ও বাড়ি গেলে ও স্বাধীনভাবে থাকে। এই সুযোগে ওকে জানিয়ে দে তোর মনের কথা। আচ্ছা, কিভাবে যোগাযোগ করব বলতো? সেবার তো তোর থেকে ওর মামির নাম্বারটা নিলাম, কিন্তু এবার? আরে আমি আছি তো নাকি, ওর কাকিমার নাম্বার দিয়ে দেবো তোকে আমি ফিরে। ভাই তুই কত করছিস আমার জন্য। চল ভাগ। কথাটা বলে হাসতে হাসতে সাই করে স্পিড বাড়িয়ে সাইকেল নিয়ে চলে গেল স্মৃতি। আমি এক দৃষ্টে ওর চলে যাওয়া দেখতে দেখতে নিজের স্পিড বাড়ালাম। কালী পুজোর রাত। আমাদের ছোটবেলার কালী পুজো নিয়ে বলতে গেলে একটা আলাদা গল্প হয়ে যায়। ভীষণ মজা করতাম দীপাবলিতে। এখনকার ছেলেমেয়েরা সে মজার 1% করে না। আমরা প্রদীপ জ্বালাতাম, মশাল তৈরি করতাম, সেই মশাল নিয়ে গ্রামময় ঘুরে বেড়াতাম, রাবণ পোড়া দেখতে যেতাম। মৈনাক, আমি, লালু, সম্রাট, ফাল্গুনি সবাই মিলে পারলে হাতেই বোম ফাটাই। বিকেল থেকে সেদিন আর আমাদের পাত্তা পাওয়া যেত না। মাধ্যমিকের পর যদিও কিছুটা হলে এইসবের পরিমাণ কমেছিল, কিন্তু তাও প্রচুর মজা করতাম। কালী পুজোর রাতে চরণকালী মন্দির আর শ্মশানকালী মন্দির দুটো জায়গাতেই পুজো হতো। আমরা সাধারণত চরণকালী মন্দিরে একটু ঘুরে টুরে শ্মশানকালী মন্দিরে যেতাম। সেবারও সেটাই করলাম। সঙ্গে ছিল সম্রাট, ফাল্গুনি আর আমার অপর এক বন্ধু রিজু। আমরা চরণকালী মন্দিরে বেশ কিছুটা ঘুরে যখন শ্মশানকালী মন্দিরের দিকে রওনা দেব ভাবছি, ঠিক তখনই দেখলাম একটা পিঙ্ক কালারের 1 পিস পরে শিলু এসে দাঁড়িয়েছে মন্দিরে। আমি ওর দিক থেকে চোখ সরাতে পারলাম না। গোলুমুলু বারবি ডলের মতো লাগছিল ওকে। ভীষণ কিউট আর ভীষণ সুন্দরী। একবার ভাবলাম কাছে গিয়ে কথা বলি, কিন্তু দেখলাম ওর সঙ্গে মামিমা আছেন এবং আরও অনেকে আছেন, তাই আর এগোলাম না। দূর থেকেই দেখে গেলাম। ওকে দেখে আমি পণ করেছি যে আমি ওখান থেকে আর নড়ছি না। কিন্তু আমার হতচ্ছাড়া বন্ধুগুলো 1 নম্বরের বদমাশ। বারবার বলতে শুরু করলো শ্মশানকালী মন্দিরে যাওয়ার কথা, কিন্তু আমি কিছুতেই যাব না। আরে ভাই চ না। আরে তোরা যা না ভাই, আমি ঠিক পরে যাব। আরে এইরকম হয় না, আর তুই প্ল্যান সব ভেস্তে দিচ্ছিস রাহুল। আরে ভাই আমার মাথাটা খাস না, তোরা জানা আমি কি তোদেরকে নিষেধ করেছি? হ্যাঁ, প্রতি বছর আমি এক জিনিস দেখি, একবার না হয় নাই দেখলাম। ফাল্গুনি এবার আমার দিকে এগিয়ে এলো। আমি এক মনে শিলুর দিকে তাকিয়ে আছি। মন্দিরের দিকে বেশ ভিড় আছে। ওরা বুঝতে পারলো না আমি কার দিকে তাকিয়ে আছি। আচ্ছা ঠিক আছে চল যাচ্ছি, কিন্তু একটা শর্ত আছে আমার। আমাকে আবার এখানে দিয়ে যেতে হবে কিন্তু। কেন বাল, তুমি কি কচি খুঁকি নাকি তোমাকে আবার কোলে করে এখানে আনতে হবে? আরে ভাই তাই তো বলছি, তোরা জানা। ঠিক আছে, আর বাওয়াল করে লাভ নেই। চ এখন, রাবণ পোড়ানো দেখে তোকে এখানে দিয়ে যাব আর রিজুর বাইকে চড়ে। অতঃপর রাজি হলাম। সবাই মিলে চললাম শ্মশানকালী মন্দির। সেদিন ওদের বাইক ছিল বলে আমি আর সাইকেলটা বের করিনি। রাবণ পোড়ানো দেখে কালীপটকা ফাটিয়ে কাঁসাইয়ের ধারে এক জায়গায় চকলেট বোম ফাটানোর আয়োজন করছিলাম। একটু পরেই আমি আবার চরণকালী মন্দির যাব, কেননা আমি জানি শিলু ওখানেই থাকবে। কিন্তু হঠাৎ শ্মশানকালী মন্দিরের দিকে চোখ পড়ল। দেখলাম শিলু ওর মামিদের সঙ্গে ঠাকুর দেখতে এসছে।
সেদিন জেরক্স দোকানে সেই ঘটনার পর ওর সাথে আর কথা হয়নি। স্কুলে দেখা হয়েছে, টিউশনেও দেখা হয়েছে। রুটিন মাফিক ও টিউশনে যাওয়ার আগে আমি ডাকবাংলা মোড়ে দাঁড়িয়েছি, কিন্তু কথা হয়নি। একটু ভালো ব্যাপার এই যে কথা না হলেও আমাকে দেখলে ও মৃদু হেসেছে প্রতিবার, যেটা আগে হতো না। ক্লাসে জানলার দিকে তাকিয়ে থাকাটা একটু হলেও কমেছে। আমি ফাল্গুনি রিজুদের ভাই ভাই তোরা থাক, আমি আসছি বলে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যেখানে দাঁড়ালে আমি ওকে দেখতে পাবো ভালো করে, কিন্তু ও পাবে না। কিছুক্ষণ পর ওরা চলে গেল। বুঝলাম ঠাকুর দেখতে বেরিয়েছে। আমি তখন হাওয়ায় উড়ছি। এখনকার মতো মন শান্ত হয়েছে। না, আর চরণকালী মন্দিরে যাব না, একটু বোম ফাটিয়ে বরং ঘুরবো। তালাত মাহমুদের একটা গানের কথা মনে পড়ল। তুমি সুন্দর যদি নাহি হও, তুমি সুন্দর যদি নাহি হও, তবে বলো কি বাজায় আসে, প্রিয়ার কি রূপ সেই জানে, সেই জানে ওগো যে কখনো ভালোবাসে, যে কখনো ভালোবাসে। শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এতদিন গানটা শুনে এসেছি, অথচ অনুভব করিনি কোনোদিন। আজ বুঝলাম কেন গীতিকার লিখেছেন কথাগুলো। গুনগুন করে গাইছিলাম গানের কথাগুলো। হঠাৎ বুঝলাম পেছনে সম্রাট ফাল্গুনিরা এসে দাঁড়িয়েছে। সম্রাট বলল, কিরে ভাই, বৌদিকে দেখছিলিস নাকি? কে বৌদি? হ্যাঁ কাকা, আমাদের কাছে কিন্তু সব খবর আছে। মনে মনে প্রমাদ গুনলাম। কেস করেছে, এরা এসব জানলো কি করে? আমাদের কি ভাবিস তুই? হ্যাঁ, তোমরা ডুবে ডুবে জল খাবে আর আমরা কিচ্ছু জানতে পারবো না, তাই না? ভাই তুই ডুবে ডুবে জল খেলে আমরা ডুবুরি হয়ে খোঁজ লাগাবো, বুঝলি? যাকে তা পার্টিটা কবে দিচ্ছিস? লজ্জায় আমার গাল লাল হয়ে গেল। শিলু চলে গেছে, ওকে আমি আর দেখতে পাচ্ছি না। এমনিতেই ওকে এত সুন্দর লাগছিল যে আমার গাল এমনি লাল হয়ে গিয়েছিল, তার উপর আবার এসব। আমি কিছু না বলে হেসে আবার বোম ফাটাতে শুরু করলাম। পরদিন দুপুরবেলা স্নান করে জানালার ধারে বসে আগের রাতের কথা ভাবছিলাম। হঠাৎ মনে পড়ল আজ ওর বাড়ি যাওয়ার কথা। তারপর ওর কাকিমার ফোনে 11 টাকার একটা SMS প্ল্যান রিচার্জ করিয়েছি, যাতে ওকে মেসেজ করলে ও তার রিপ্লাই দিতে পারে। সময় দেখলাম ঘড়ির দিকে তাকিয়ে, এতক্ষণে শিলু নিশ্চয় বাড়ি পৌঁছে গেছে। ফোনটা হাতে তুললাম, কাঁপা কাঁপা হাতে মেসেজ করলাম, কিরে পৌঁছলি? 1 মিনিট গেল, 2 মিনিট গেল, আবারও একটা মিনিট যেন একটা যুগ। হাঁ করে ফোনের দিকে তাকিয়েই থাকি কখন রিপ্লাই আসবে সেই আশায়। সে এক আলাদাই যুগ ছিল। এখনকার মতো হোয়াটসঅ্যাপ ছিল না। মানুষ অপেক্ষা করতে জানত, অপেক্ষা করার মতো ধৈর্য ছিল। 2 ঘন্টা পর রিপ্লাই এসেছিল সেদিন। কি যে খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না। প্রচণ্ড গরমের দিনে 1 ফোঁটা বৃষ্টি পড়লে যে আনন্দ হয়, ঠিক সেরকম। ছোটবেলায় দাদুর মুখে রাধাকৃষ্ণের গল্প শুনতাম। রাধা নাকি এরকমই অপেক্ষা করে থাকতো কৃষ্ণের জন্য। অবাক হয়ে ভাবতাম, কেন অপেক্ষা করত? ধুর, যত সব ফালতু জিনিস, সব অপেক্ষা। কিন্তু সেই 16 বছরের কিশোর রাহুল সেদিন প্রথম অনুভব করেছিল অপেক্ষা কি জিনিস, অপেক্ষার মধ্যে কি মায়া। কিছুক্ষণ পরে আবেশ কাটলে আমি দেখি ওর রিপ্লাই এসেছে। হ্যাঁ, আমি পৌঁছেছি, কিন্তু তুই আমার নাম্বার পেলি কোথা থেকে? আর ফোনে রিচার্জ কেন করতে গেলি? কি বলবো বুঝতে পারছি না। মেয়েটা রেগেটে গিয়ে গেল নাকি? আমার বুক ধুক ধুক করছে প্রচণ্ড। যদি আর কথা না বলে,
আমি তবে কি করব? নিজের ওপরেই প্রচণ্ড রাগ হলো আমার। কাঁপা কাঁপা হাতে আমি জবাব দিলাম, আরে যদি তোর প্যাক না থাকে তাই রিচার্জ করিয়ে দিয়েছি। আচ্ছা, তোর সাথে কি কলে কথা বলা যাবে? এখানে পসিবল নয়, যদি হয় তো জানাবো। কালী পুজোতে আমাদের গ্রামে কুইজ হয়, আমি প্রতিবার অংশ নিই। সেবারও আমার যাওয়ার ছিল। অতঃপর বললাম, আমি আপাতত কুইজে যাচ্ছি, ফ্রি হলে তবে কল করিস কিন্তু। অল দ্য বেস্ট। প্রতিবারের মতো সেবারও কুইজে ফার্স্ট হয়ে যখন ফিরছি তখন পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম শিলুর মিসড কল। ভীষণ আনন্দ হলো আমার। উত্তেজনায় আমি সঙ্গে সঙ্গে ব্যাক করলাম। ও ফোন ধরল না, কেটে দিল। সঙ্গে সঙ্গে মেসেজ এলো, পরে কথা বলছি। বাড়ি ফিরে সেদিন খাইনি আমি। অপেক্ষা করছিলাম কখন আমার ফোনটা বেজে উঠবে। উত্তেজনায় আমার অবস্থা রীতিমতো খারাপ হয়ে গিয়েছিল। বই নিয়ে বসেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে সব পৃষ্ঠার মধ্যে লেখাগুলো যেন মুছে যাচ্ছিল। বদলে সেখানে ফুটে উঠেছিল একটা গোলগাল ছিমছাম মুখ, ভীষণ স্নিগ্ধ। সেই স্নিগ্ধতা ঢেকে দিয়েছিল আমার সমস্ত কিছু, এমনকি আমার খিদেও। রাত 10:30টার সময় আমার ফোন বেজে উঠল। আমি প্রায় সঙ্গে সঙ্গেই ধরলাম। হ্যালো। কি বলবি বল। আমার সমস্ত কথা কোথায় যেন হারিয়ে গেল। আমি তোতলাচ্ছি। মানে কেমন আছিস? ভালো। এরপর কি বলবো বুঝতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ও প্রান্ত থেকে একটা কথা ভেসে এসেছিল। শোন, তুই আমাকে যে পছন্দ করিস সেটা বুঝি, কিন্তু কিছু বলিনি বলে এটা ভাবিস না যে আমি সম্মতি দিয়েছি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবে কি ও আমাকে রিজেক্ট করলো? আমি আর ভাবতে চাই না। কিছুক্ষণ পর আবার সব চুপচাপ। আমি কিছু বলতে পারছি না। আমার কথা কে যেন চুরি করে নিয়ে গেছে। শিলু কিছুক্ষণ পর নিজে থেকে বলল, এখন আমাদের দুজনেরই নিজেদের প্রমাণ করার সময়। সামনে টেস্ট, ভালো করে পড়, তারপর ভাবা যাবে এসব নিয়ে। আমার ধরে কিছুটা হলেও প্রাণ এলো। যাক, কিছুটা আশা তাহলে আছে। ও আমাকে পুরোপুরি রিজেক্ট করেনি। এর বেশি কিছু আমার মুখ দিয়ে সেদিন বেরোয়নি। ও প্রান্ত থেকে ফোনটা কেটে দিয়েছিল। তারপর আমি আবেশিত হয়ে শুয়ে পড়েছিলাম। অদ্ভুত একটা ভালো লাগা সেদিন ঘিরে ধরেছিল আমায়। ওর মুখটা কল্পনা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। প্লেন ছেড়ে দিয়েছে। আমি এখন মাটি থেকে অনেকটা উপরে। ভাবা যায়, পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের একটা ব্যাকবেঞ্চের ছেলে, যে কিনা একটা সময় ক্রিকেট আর ঘুরে বেড়ানো ছাড়া আর কিচ্ছু জানতো না, আকাশের অনেক ওপর দিয়ে প্লেন গেলে হাঁ করে তাকিয়ে থাকতো, সে এখন নিজে প্লেনে যাতায়াত করে। যে ছেলেটা একটা সময় কলকাতা যাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা বাসে ট্রেনে কষ্ট করে যাতায়াত করত, সে আজকে একটা দেশ থেকে আর একটা দেশ যায় মাত্র কয়েক ঘন্টায় এবং বিলাসবহুলভাবে। সিটে ভালো করে গা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। সত্যি জীবন বড়ই বিচিত্র। এই তো চোখ বন্ধ করলেও দেখতে পাই দিনগুলো মাত্র কয়েক বছর আগে। একটা ছেলে কয়েকটা মেসেজ টাইপ করে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ও প্রান্ত থেকে কল ব্যাক আসবে। কিরে, ভাইকে ফোঁটা দিলি? কখন বাস বেরোলি? ভাইকে ফোঁটা দেওয়ার পর শিলু মামা বাড়ি থেকে ফিরবে আজ। আমাকে ও গতকাল রাত্রিরে মেসেজ করে জানিয়েছিল সে কথা। আমি এটা জানতেই বুঝতে পেরেছিলাম ও আমার সাথে কথা বলতে চায়, বা ও চায় যেন আমি ওর সাথে কথা বলি। জানি না ও আমাকে পছন্দ করে কি না, কিন্তু এটুকু বুঝেছিলাম ও আমাকে বিশ্বাস করে। আমার কাছে
সেফ ফিল করে। আচ্ছা, তাহলে কি আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছি? মেসেজটা করে আমি স্ক্রিন থেকে মুখ সরিয়ে বাইরের দিকে তাকালাম। সামনে টেস্ট। আজকাল সেরকম আর বাড়ি থেকে বেরোই না, সারাদিন বাড়িতে বসে পড়াশোনা করি আর মাঝে মধ্যে টিউশন যাই। বাড়তি সময় আপন মনে মোটা মোটা বইগুলো পড়ি আর ভাবি শিলুর কথা। কি সুন্দর মেয়েটা। মেয়েটা আমার সাথে সেরকম কথা বলে না, অথচ মাঝে মধ্যে আমার মনে হয় আমি যেন কতদিন ধরে ওকে চিনি। ওই মুখ যেন আমার অনেক জন্ম ধরে চেনা। ওই সাদামাটা কুর্তি আর লেগিংস পরা মেয়েটা কত অসাধারণ। আমি শিলুকে বুঝতে পারি, ও কিছু না বললেও ওকে চিনতে পারি অদ্ভুতভাবে। জানি না ও আমাকে বোঝে কিনা, আমার চোখের ভাষা পড়তে পারে কিনা। পড়তে পারলে হয়তো বুঝতে পারত আমার চোখে ওর নামে একটা আস্ত উপন্যাস তৈরি হয়ে আছে। কিছুক্ষণ পরে আমার অপেক্ষা শেষ হলো। ও প্রান্ত থেকে উত্তর এলো, হ্যাঁ, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আর কথা বলতে পারবো না, ফোনটা ভাইয়ের হাতে দিচ্ছি, বাই, আর মেসেজ করিস না। আমি মেসেজ দেখা মাত্রই ওকে ফোন করলাম। এখনো কিছুটা সময় আছে, একটু তো অন্তত কথা বলতে পারবো। ও ফোন রিসিভ করতেই আমার গলাটা ধরে এলো। হ্যালো। বল। আর কথা বলবি না তুই? শিলু মামা বাড়ি ফিরে এলে ওর সঙ্গে আর কথা হবে না ভেবে আমার গলা ধরে এসেছে। একটা দলা পাকানো দুঃখ ভেতর থেকে বেরোতে চাইছে। ওপার থেকে একটু পরে উত্তর এলো, কাঁদিস না রে, জীবন অনেক বড়, এই তো কেবল শুরু। শক্ত হ, আমাকে ইমোশনাল করিস না। শিলুর গলার আওয়াজ কমে এসেছে। বুঝলাম ওর গলাও ভারী হয়ে আসছে। আমার মতোই ও প্রায় কেঁদে ফেলেছে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। চোখ দিয়ে গড়িয়ে আসা জল মুছলাম। শিলু কিছুক্ষণ পর আবার নিজেই বলল, রাখছি বাই, আমার নেক্সট কলের জন্য অপেক্ষা করিস। ও ফোন রেখে দিল। আমি কাঁদতে কাঁদতে ছাদে গিয়ে বসলাম। আমার চোখ থেকে জল পড়ে বায়োলজি বইয়ের একটা পৃষ্ঠার নিচের দিকটা ভিজে গেল। টেস্ট পরীক্ষা শেষ হলো। রেজাল্ট মোটামুটি ভালো হলো। শিলুকে আর দেখতে পাই না, অথচ ওকে আমাকে দেখতেই হবে। ও যেন আমার চোখের একটা অভ্যেস হয়ে গিয়েছে। বাংলা ইংরেজি টিউশনে সিলেবাস শেষ হয়ে গেছে। স্যারেরা আর যেতে নিষেধ করেছে, বাড়িতে পড়তে বলেছে। টেস্টে কেমিস্ট্রি নম্বর ভালো এলো না। বুঝলাম অর্গানিকের জন্য টিউশন নিতে হবে। মৈনাককে একদিন ব্যাপারটা বলতে ও বলল, এই তুই তো আমার সঙ্গে একবার ওই বিপত্তারণ স্যারের কাছে যেতে পারিস, যাবি? নেবে ভাই আমাকে? আরে সেসব নিয়ে চাপ নেই, আমি কথা বলে জানাবো। তো তো ভালোই হবে, মামা শ্বশুর বলে কথা। ধর, ফালতু কথা বলিস না তো, তুই কথা বলে দেখ। অগত্যা বাবাকে জানালাম। বাবার এসব ব্যাপার নিয়ে কোনোদিনই কোনো রকম আপত্তি ছিল না। ব্যাস, আমার আনন্দের আর সীমা রইল না। বিপত্তারণ বাবু হলো শিলুর মামা। ওর সঙ্গে আপনাদের আলাপ প্রথম অধ্যায়েই হয়েছে। ভদ্রলোক কেমিস্ট্রির অধ্যাপক আমাদের কলেজের। মৈনাক ওখানেই বরাবর কেমিস্ট্রি পড়ত। মৈনাকের সঙ্গে এবার আমিও পড়তে যেতে শুরু করলাম। তবে সেবার সেই বাওয়াল হওয়ার পর ভদ্রলোককে আমার হিটলারের মতো মনে হয়েছিল। কিন্তু কিছুদিন পড়তে যাওয়ার পর বুঝলাম আমি বৃথায় ওকে ওরকম ভেবেছিলাম। আদতে উনি একজন শান্তশিষ্ট নিপাট ভদ্রলোক। বাইরে থেকে দেখে একটু রাগী মনে হলেও উনি ভীষণই চিল্ড মানুষ। স্যার রোজ পড়ানোর আগে সন্ধেবেলা চরণকালীর মন্দিরে যেতেন আরতি দেখতে। আমি ওই সময় প্রায় 10 মিনিট আগে চলে যেতাম স্যারের বাড়ি, মানে শিলুর মামার বাড়ি। আমি আগে ভাগে গিয়ে প্রতিদিনই কোনো না কোনো বাহানায় শিলুর সঙ্গে দেখা করতাম। কোনোদিন জল চাইতাম বা কোনোদিন অন্য কিছু। সেরকম কথা যে হতো তা নয়, কিন্তু ওই আর কি পড়ছে, কেমন আছে, ওই সব। মিনিট খানেক কথা বলার জন্য সেসব কত আয়োজন। আজকালকার ছেলেমেয়েরা এসব হয়তো ভাবতেও পারে না।
মৈনাক বা স্মৃতির মতো বন্ধু পেয়েছিলাম বলেই সেসব সম্ভব হয়েছিল। সেদিনও আগে গেলাম। একটু পরে স্যারের স্ত্রী মানে শিলুর মামি এসে বলল, কিরে রাহুল, জল জল খাবে নাকি? আমি রোজ এসে জল চাইতাম মামিকে, সুতরাং সেদিনও চাইবো সেটা স্বাভাবিক। তবে জল চাওয়া একটা ছুঁতো ছিল। আদতে আমার উদ্দেশ্য ছিল শিলুর সঙ্গে দেখা করা। মামি শিলুর উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, বুনি, রাহুলকে একটু জল দিয়ে যা তো। মামি শিলুকে কেন জানি না বুনি বলে ডাকত। আমার শুনে একটু হাসিও পেত। মামি চলে গেলে শিলু জল নিয়ে ঢুকলো। আমাকে জল দিয়ে ও বলল, পড়াশোনা করছিস তো ভালো করে? হ্যাঁ করছি, কিন্তু মন আর বসছে কই। কেন মন বসছে না কেন? আর বলিস না, বই নিয়ে বসলেই পাতার মধ্যে একজনের মুখ ভেসে উঠছে। ভীষণ ফালতু কথা বলিস তুই। তো তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই। তুই তো আমার থেকে পড়াশোনায় অনেক ভালো। না, একদমই না। তুই আমার থেকে অনেক ভালো পড়াশোনায়, শুধু তুই নিজে জানিস না। তুই চাইলে অনেক ভালো রেজাল্ট করতে পারিস। আমি অবাক হয়ে গেলাম। এরকম তো আগে কেউ কখনো আমায় বলেনি। সত্যি কি তবে আমি ভালো রেজাল্ট করতে পারি? শিলু আবারও বলল, ভালো করে পড়, দেখিস তুই একদিন অনেক উপরে যাবি। শেষ কথাতে অনেকখানি আশা আর আবেগ মিশেছিল শিলুর। ওকে আগে এত কথা বলতে কোনোদিন দেখিনি। ও এত সুন্দর কথা বলতে পারে। দুজন কেউ কিচ্ছু আর বললাম না কয়েক মুহূর্ত। তারপর নিস্তব্ধতা ভাঙতে আমি বললাম, তুই সেদিন বললি তোর ফোনের জন্য অপেক্ষা করতে, কিন্তু আর ফোন করলি না তো। অপেক্ষা কর, সময় এলে ঠিক করব। এমন সময় মৈনাক এলো। শিলু এবার একটু লজ্জা পেয়ে সরে গেল আমার কাছ থেকে। তারপর মৈনাককে বলল, কি রে, পড়াশোনা কেমন চলছে তোর? ওই চলছে আর কি। শিলু আর কিছু না বলে চলে যায়। আমি মৈনাককে বলি, শালা তুই আর সময় পেলি না? হ্যাঁ, এমন একটা সময় ঢুকলি। আরে আমি কি করে বুঝবো যে তোরা দুজন এখন প্রেম করছিস? দেখ, আমি তোকে না অভিশাপ দিলাম, তোর দ্বারা না কোনোদিন প্রেম হবে না। মেয়েরা তোকে এমনিও পাত্তা দেয় না, অমনিতেও দেবে না, কখনো দেবে না, দেখিনিস? মৈনাক হেসে উঠল। আমার মুখ গোমরা হয়েই থাকলো। কিছুক্ষণ পর স্যার এসে পড়াতে শুরু করলো। সেদিনের শিলুর বলা সেই কথাগুলো ভীষণভাবে মনে গেঁথে গেল। সত্যি কি তাহলে আমি চাইলে ভালো রেজাল্ট করতে পারি? আমি সত্যি কি অনেক উঁচুতে যেতে পারি? মাঝে মধ্যে এই সব ভাবনার মধ্যেই মাধ্যমিক পরীক্ষার পর হেড স্যারের ঘরের সেই দৃশ্য বারবার মনে পড়ত। আর তারপরেই আবার পড়তে শুরু করতাম। ভালো রেজাল্ট আমাকে করতেই হবে। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক চলে এলো। শিলুর সেন্টার আর আমার সেন্টারের মধ্যে খুব অল্প দূরত্ব। বাংলা ইংরেজি পরীক্ষা দিয়ে ওর সাথে দেখা করে কেমন পরীক্ষা হলো তা শুনে এসেছিলাম, কিন্তু বাকি পরীক্ষার ক্ষেত্রে সেটা হলো না। কেননা আমাদের রুটিন মিলত না। পরীক্ষার আগে দোল ছিল, তাই সেবার পরীক্ষার আগে আমাদের দোল আর খেলা হয়নি। শেষ দিন দোল খেলে আমি ফিরছি, সঙ্গে মৈনাক আর বাকি বন্ধুরা। হঠাৎ স্মৃতি এসে আমাকে বলল, এই রাহুল, কেমন পরীক্ষা হলো রে? ওই দিলাম আর কি। রাহুল এইবারে দারুণ নম্বর পাবে, দেখিস। ও তো আবার বলছিল ও নাকি বাইরে চলে যাবে পড়তে। হ্যাঁ, সে তো পাবেই, কিন্তু এই তুই একটু এদিকে শোন তো। কিছু বলবি? হ্যাঁ শোন রাহুল, ওদিকে পরিস্থিতি কিন্তু ভালো না। কেন, কি হয়েছে? আমাকে শিল্পা বলছিল ওর মামি নাকি এবার ওকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ভাই কি হবে এবার? এদিকে তুই আবার চলে যাবি বলছিস। কিছু তো একটা কর ভাই। আমার মাথায় বাজ ভেঙে পড়ল। আমি জানি না কি বলবো। ভালো রেজাল্ট হলে এখান থেকে চলে যাব এরকম একটা ভাবনা ভেবেছিলাম। কথায় কথায় মৈনাকদের একবার বলেও ছিলাম, কিন্তু শিলুর ব্যাপারটা এতটা মন দিয়ে ভাবিনি তখন। সেদিন যখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ফোনের ও প্রান্ত থেকে শিলু আর এ প্রান্ত থেকে আমি দুজনেই কাঁদছিলাম,
তখন আমার বারবার একটা কথাই মনে হয়েছিল, যার সামনে মন খুলে কাঁদা যায় তার সঙ্গেই বোধ হয় সারা জীবন থাকা যায়। একসঙ্গে হাসি, একসঙ্গে কান্না, একসঙ্গে সুখ, একসঙ্গে দুঃখ যাপন, এটাকেই কি প্রেম বলে? শিলু কি আমাকে পছন্দ করে জানি না, তবে এটুকু জানি আমি ওকে ভালোবেসে ফেলেছি। সেদিন আমার কাছে অনেক কিছুর উত্তর ছিল না, এমনকি এটারও না, যদি সত্যি ওর সঙ্গে অন্য কারোর বিয়ে হয়ে যায় তাহলে আমি কি করব, বা ও যদি আমাকে পছন্দ না করে তখন আমি কি করব। এরপরে আমি আদৌ বাইরে যাব কিনা সেটাও ভেবেছিলাম, নাকি আমাকে শিলুর জন্য এখানেই থেকে যেতে হবে, সেই প্রশ্নেরও কোনো উত্তর সেদিন আমার কাছে ছিল না। স্মৃতিকে কিছু না বলে আমি সেদিন ফিরেছিলাম হাজার কষ্ট নিয়ে, হাজার অনিশ্চয়তা নিয়ে। শিলু কি সত্যিই আমার কোনোদিন হবে? ও বলেছিল পরের ফোনের জন্য অপেক্ষা করতে, তাহলে কি সেই ফোন আর কোনোদিনই আসবে না? জানি না, আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমি ওকে ছাড়া বাঁচব না। সোমনাথ কি তবে পরীক্ষার পর সত্যি বাইরে চলে যাবে? শিল্পা কি কোনোদিনই তাহলে সোমনাথের হবে না? ওদের ভবিষ্যৎ পরিণতি কি? সোমনাথ কি কখনো ঠিকমতো নিজের মনের কথা জানাতে পারবে শিল্পাকে? জানার জন্য অপেক্ষা করুন আগামী সপ্তাহের শুক্রবার অর্থাৎ 7ই মার্চ পর্যন্ত। সেদিন আমরা নিয়ে আসব আমাদের কথার 4র্থ পর্ব। আজ গল্প পাঠে ও কথকের ভূমিকায় ছিলাম আমি বিপ্রদীপ। বিভিন্ন চরিত্রে ছিল আর্য, প্রীতম, তানিশা, সায়নী, নীল। স্ক্রিপ্টিং সৌমাভ ও বিপ্রদীপ। ভূমিকা সৌমাভ। পোস্টার মোনালিসা। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে আমি বিপ্রদীপ। গান প্রতীক। অ্যানিমেশন সৈকত। সামগ্রিক পরিচালনায় টিম কল্পনা বিলাসী, সৌভিক, সৌমাভ ও বিপ্রদীপ। গল্পটি কেমন লাগলো তা আমাদের জানান কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।